শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। একটা নতুন দিন শুরু হলো, সুন্দর একটি দিন শুরু হলো এবং দিনটি আসলেই সকলের সুন্দর কাটুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা, যেমনটি লাবণ্য তুমি বলছিলে। প্রিয় দর্শক, রাঙা সকালের প্রতি সকালেই আমাদের অনুপ্রেরণার বার্তা নিয়ে আসে, তেমন একটি চমৎকার সকাল আজকে অপেক্ষা করছে আপনাদের জন্য, আমাদের সকলের জন্য। চমৎকার একজন মানুষ আছেন, তিনি এবং তার প্রতিষ্ঠান একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। এই মানুষটি সম্পর্কে আমরা জানবো পুরো অনুষ্ঠান জুড়ে। তার আগে অবশ্যই লাবণ্যকে শুভ সকাল জানাতে চাই। শুভ সকাল লাবণ্য, কেমন আছো? শুভ সকাল আনিস, আমি তো বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, চমৎকার দেখাচ্ছে তোমাকে। থ্যাংক ইউ। আশা করি চমৎকার একটি সকাল অপেক্ষা করছে আমাদের জন্য। একদমই কি বলো? চলো আর অপেক্ষা না করে, অপেক্ষা আর দর্শকদের করাতে চাই না, আজকে কে আছেন সেটা জানিয়ে দাও। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে শুভ সকাল জানাই। শুভ সকাল ম্যাম। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ভীষণ আনন্দিত। আশা করি পুরোটা সময় জুড়েই আপনারা যে কাজগুলো করে যাচ্ছেন একটা বেটার বাংলাদেশের জন্য, সেই গল্পগুলোই শুনবো, সেই কাজগুলো শুনবো। তার আগে আপনার নামটা খুব ইন্টারেস্টিং, গাউস পিয়ারি। এই নামটা সম্পর্কে জানতে চাই, আসলে কিভাবে নামটা, উৎসটা আসলে কি, কিভাবে আসলে হলো এমন ধরনের নাম? ধন্যবাদ। আর নামের যেটা বলছিলেন, এটা আমার নানার দেয়া নাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে হলো যখন আমাদের একটা পরবর্তী মানে আগাম বলতে যেটা বলছি যে নানার বাড়িতে কিন্তু অনেকেই জন্ম হয়, তো সেই সুবাদে আমার বড় বোনের জন্ম হয়েছিল হলো যে আমার নানার বাড়িতে। তো নানার বাড়িতে জন্ম হওয়ার পরে আমার নানা আমার বোনের নাম রেখেছেন পিয়ারি। তো সেই পিয়ারি থেকে আমরা তিন বোনের নামের টাইটেলের মধ্যে সেই পিয়ারিটাই আছে। তো আর আমার নামের যেটা হলো গাউস পিয়ারি, এটা আমার নানা খুব আদর করেই আর কি রেখেছেন, যেহেতু পিয়ারটা তো হলো আদরের ভালোবাসার একটা নাম। তো সেই জায়গাতে গাউস পিয়ারি। আর আমার যেদিন হাতে খড়ি সেদিন থেকে আমি এই আনকমন নামের কথাটা আমি শুনে আসছি আজ অবধি। তো এটা একটা ভালো লাগে আমার কাছে যে আমি রিকল করি আমার নানা ভাইকে, যেটা হলো যে উনি ওনার নিশ্চয়ই একটা চিন্তা ছিল বা একটা ভালো লাগা ভালোবাসা ছিল নাতনির প্রতি। তো নানাদের এমনি আলাদা একটা ভালোবাসা থাকে। তো সেই পিয়ারের জায়গা থেকেই হলো যে আমারও এখনো ভালো লাগে যে উনি এতটা পিয়ার করতেন, যেটা হলো নামের মাধ্যমেই উনি সেটা আর কি রেখেছেন। আপনাদের তিন বোনের মধ্যেই কি পিয়ারি নামটা যুক্ত আছে নাকি অন্যান্য কাজিনদের? না, শুধু আমাদের তিন বোনের। বাহ, এটা আসলেই বিশেষ। হ্যাঁ, যে আমাদের তিন বোনের নামের মধ্যে এই জিনিসটা। তিন বোনের কাজের মাধ্যমেও কিন্তু ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের জন্য, মানুষের জন্য। চেষ্টা করছি। আমরা একটু শৈশবটা জানতে চাই, কেমন ছিল, কোথায় কেটেছে? চাঁদপুরে যতটুকু জানি। আমার জন্ম চাঁদপুরে, তখন এটা কুমিল্লা বলা হতো। তারপরে তো চাঁদপুর ভাগ হওয়ার পরে চাঁদপুর বলি, যেটা আমার দাদার বাড়িতে আমার জন্ম হয়, সেখানে একটা শৈশব কেটেছে। আর মূলত তখন আমি ঢাকাতে চলে আসি। চাঁদপুরে কতদিন থাকা হলো? ধরেন 5 বছর এরকম বয়স, 5-5.5 বছর এরকম হবে। আর তখন তো আমাদের সময় প্লে গ্রুপ নার্সারি ছিল না, একবারে ক্লাস 1 ছিল, বড় 1 ছোট 1 এইভাবে বলা হতো। তো আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, উনি ফুড ডিপার্টমেন্টে ছিলেন। তো উনি ওনার নামে বাসা অ্যালটমেন্ট হয়, সেটা হলো আপনার আজিমপুর যে গভর্নমেন্ট কোয়ার্টার ছিল, সেখানে আমাদের বেড়ে ওঠা। আমি আজিমপুর গার্লস স্কুলে আমার হাতে খড়ি, এবং ওখান থেকে আমি ক্লাস 8 পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করি। পরে আমার বাবা অবসরে যান, অবসরে যাওয়ার পরে আমরা ঢাকা থেকে শিফট হয়ে টঙ্গীতে আমাদের বাড়ি হয়, সেখানে আমরা যাই। খুব অল্প সময় আসলে আমরা গল্প শুনে নিলাম, কিন্তু এখানেও ছোট ছোট অনেক গল্প রয়েছে। একটু যদি সেই সময় ঢাকার কথাই যদি জানতে চাই, আপনি প্রথমবার আসলে যদি চাঁদপুর থেকে ঢাকা আসেন, তখন কেমন স্মৃতি ছিল, কি দেখেছেন, সেটা কি মনে পড়ে? সেটা আসলে তখন তো হলো ছোট, আর ভালো লাগে সেটা হলো আনন্দের বিষয় হলো খেলাধুলাটাই তখন আমাদের কাছে আসলে মুখ্য ছিল। খেলাধুলা, খাবার, পড়াশোনা, স্কুল, এতটুকুই ছিল আমাদের আসলে লাইফটা। নির্ঝঞ্ঝাট। আসলে তো আমাদের তখন চিন্তা করার কিছুই ছিল না, তাই না? তো সেইখানে হলো খেলাধুলার পাশাপাশি যেটা হলো যে পারিবারিক কিছু শিক্ষা কিন্তু তখন আমাদের ছিল। একদম যেটা বলবো যে হাতে ধরে শেখানো না হলো, আমি বলবো যে এনভায়রনমেন্টটা এমন ছিল যে সেখান থেকে আমাদের
কিছু কিছু জিনিস ছোটোখাটো নিজের জন্য, নিজে চলার জন্য যেই লাইফস্টাইলের কথা বলি, সেটা আমরা আমাদের পরিবার থেকে আমরা শিখেছি। কারণ আমি হলাম 6 ভাই বোন, আমরা 6 মধ্যে আমি হলাম 5 নাম্বার। তো আমার বড় যারা ছিল তাদের কাছ থেকে আমার কিছু শেখা ছিল যে কিভাবে চলতে হবে। খেলাধুলা করলেও কিন্তু সেটা টাইম, পড়াশোনা করলেও কিন্তু সেটা টাইমলি করা, এবং স্কুলে যাওয়ার নিয়ম মাফিক স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরত আসা, এবং হলো পরিবারে সবার সাথে একসাথে থাকার যে বিষয়টা, এটা পারিবারিক বন্ধনের কারণেই কিন্তু এটা হয়েছে। এবং এই পর্যন্ত আমি আজ এখানে বসে আছি সেটা পারিবারিক শিক্ষা এবং আমার ইনস্টিটিউশনাল যে শিক্ষা, সেটাকে বেস করে কিন্তু আজ আমি এখান পর্যন্ত এসেছি। তো এটা হলো বড় কথা। আর একটা যেটা হলো যে আমি যেখানে বড় হয়েছি, আমার গ্রামের কথা যেটা হলো, গ্রামের আপনার সবাই জানি যে আমরা মাঠ, তো আমাদের গ্রামে না, উঠানটা হলো আমাদের মাঠ ছিল, আমাদের গন্ডিটা ছিল, উঠানকে ঘিরেই কিন্তু চারপাশে ঘর থাকতো। সেখানে কিন্তু আমাদের সব কাজিনরা কিন্তু আমরা খেলতাম, এরকম একটা কিন্তু গ্রামীণ পরিবেশ ছিল। ম্যাম, সেই শৈশবের গল্প তো শুনবো, আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের হাতে, আমরা একটু দর্শকদের জানাই। জি, প্রিয় দর্শক, গাউস পিয়ারি পরিবেশবাদী সংগঠন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক। তিনি 2000 সালে সংগঠনটিতে তার কর্মজীবন শুরু করে 2015 সালে পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন। 1998 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে পরবর্তীতে তার নেতৃত্বে পরিবেশ রক্ষায় গবেষণা, অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং, দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচির পাশাপাশি ও জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ বিষয়ক শিক্ষা সম্প্রসারণ ও প্রচারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডাব্লিউবিবি ট্রাস্ট রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছে। পরিবেশকে প্রাধান্য দিয়ে ডাব্লিউবিবি ট্রাস্টের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহের মধ্যে রয়েছে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শব্দের মান মাত্রা পরিমাপ, শব্দ দূষণের উৎসসমূহ চিহ্নিতকরণ এবং নিয়ন্ত্রণ, কার্বন নিঃসরণ ও শব্দ দূষণ হ্রাসে ব্যক্তিগত যান্ত্রিক যান নিয়ন্ত্রণ এবং হাঁটা ও সাইকেল বান্ধব পরিবেশ গড়ে তোলা। কৃষকের বাজার গড়ে তোলার মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণ ও উত্তম কৃষি চর্চাকে উৎসাহ প্রদান, জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ, আরবান গার্ডেনিংয়ের মাধ্যমে নগর শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাদ বাগানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করা, পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে জলাশয় সংরক্ষণ, নগর উন্নয়ন পরিকল্পনায় মাঠ, পার্ক, উন্মুক্ত স্থান এবং গণপরিসরকে প্রাধান্য দেওয়ার বিষয়ে সংবেদনশীল করে তোলা, প্লাস্টিক ও পলিথিন নিয়ন্ত্রণ, পানির অধিকার রক্ষা এবং এলাকাভিত্তিক খেলাধুলার সুযোগ তৈরি। চমৎকার সব কাজ করে যাচ্ছেন বেটার বাংলাদেশের জন্য, যে প্রসঙ্গে আমরা ছিলাম, শৈশবের কথা শুনছিলাম। জি, সেটা আমি বলছিলাম যে আপনি যতগুলো কথা আমরা শুনছিলাম আপনার মুখে, আমার বেড়ে ওঠাটা হলো ওই একটা পরিবেশে, যেটা হলো বাসযোগ্য নগরী। আমরা যেটা বলছি যে আদর্শ শহর, আদর্শ নগরী, আমার যেটা আপনারা শুরুতেই বলছিলেন বেড়ে ওঠার কিছু স্মৃতি, গ্রামের স্মৃতির চেয়ে বা শহরের স্মৃতিটার কথায়, আমি যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যেখানে আমি বড় হয়েছি, সেখানের যে পরিবেশ আমার এখনো চোখে ভাসে। আমাকে যদি কেউ বলে তুমি এঁকে দাও, আমি এঁকে দিতে পারবো। কার বাসাটা কোথায়, কার বাসায় কে থাকতো, আমার বিল্ডিংটা কেমন ছিল, আমার মাঠটা কেমন ছিল, মাঠের চারপাশে কি ছিল, আমি এই বয়স পর্যন্ত আমি বলতে পারবো যে আমার জায়গাটাকে আমি এত বেশি ভালোবাসি যে এখন পর্যন্ত, যদিও আপনারা জানেন যে শহরের পরিবর্তন অনেক হয়েছে, অবকাঠামোগত পরিবর্তন আমাদের হয়েছে, কারণ আধুনিকায়নের বিষয় যেটা আছে সেই আধুনিক। এখন আমি বলবো যে আধুনিক আমাদের যে বেড়ে ওঠার যে সময়টা, সেটাই আমাদের আধুনিক ছিল। কারণ হলো শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষকে প্রাধান্য দিয়ে কিন্তু তখন নগরটা তৈরি হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই এলাকাতে আমি বড় হয়েছি, সেটা হাঁটা ডিস্টেন্সে হলো সবকিছু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাজার, আপনার হসপিটাল, সব কিন্তু হাঁটা ডিস্টেন্সে। এখন আমরা কথা বলছিলাম যে শহরে এত যানজট, এত গাড়ি, এত দূষণ, সবকিছু মিলে কিন্তু আমরা কিন্তু একটা প্যাকড একটা অবস্থায় এই মুহূর্তে আমরা পার করছি। কিন্তু আমি যখন বড় হয়েছি তখন এরকম ছিল না, কারণ আমার বাসা থেকে আমার স্কুল হলো হাঁটা দূরত্ব ছিল। আমার ভাই বোনরা আমরা যারা পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে, কলেজে, সবাই কিন্তু হেঁটে গিয়েছে। এখন কিন্তু কারো কিন্তু তখন পাবলিক ট্রান্সপোর্টেরও প্রয়োজন হয় নাই, হাঁটার উপযোগী পরিবেশ ছিল এবং এত কোলাহল ছিল না। তখন হলো যে আসলে হলো আর মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, দল বেঁধে যাওয়া, দল বেঁধে ফেরত আসা, এইটা কিন্তু ছিল। এবং প্রতিবেশীদের সাথেও একটা খুব ভালো সম্পর্ক ছিল, যেটা হলো
আমরা তো বলি আত্মার সম্পর্ক যার তার সেটাই হলো পরম আত্মীয়। তো রক্তের সম্পর্ক চেয়ে হলো আত্মার সম্পর্কটা বড়। তো আমাদের বেড়ে ওঠার যে জায়গাটা সেখানে আমাদের সবার সাথে ছিল রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্কটা। সেটা আজ অবধি আমরা যারা বড় হয়েছি একই সাথে, এখনো অনেকের বয়স হয়েছে, অনেকে পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু সেই সুনিবিড়ই ছিল। সে আগে যেভাবে আমাদেরকে ফিল করতাম একজন আরেকজনকে, ঠিক এখন পর্যন্ত কিন্তু সেটা ফিল করি। এবং রিকল হয় যখন আমরা অনেক বছর পরে একজনের সাথে আরেকজনের দেখা হয়, তখন সেই সময়কার কথা বলতাম, অমুক আঙ্কেলের কথা বলতাম, আন্টির কথা বলতাম, ভাই বোনদের কথা বলতাম। এরকম এমনও দেখা গেছে যে এক বাড়িতে যদি 4-5 জন থাকে ভাই বোন, অন্য বাসায় 4-5 জন, তাদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব, মানে আবার দূরের কোথাও কিন্তু যাওয়ার নেই, এইরকম একটা কিন্তু সিস্টেম ছিল। আরেকটা যেটা পারিবারিক বন্ধন ছিল, যেটা বলবো যে খুবই মানে আন্তরিকতা। যেমন হলো আমি আদান প্রদানের কথাই বলি, যেটা আমাদের এখন কালচারে দেখি না, যে একজনের বাসা পাশের বাসায় কে থাকে তাকে আমি চিনি না, জানি না। এখন আমরা যে সমাজটাতে আমরা বসবাস করছি, কিন্তু আমাদের সময় ছিল আশেপাশে যতজন থাকতো সবাইকে কিন্তু সবাই চিনত। কিন্তু আপনার যে এই যে ইতিবাচক একটা চিন্তা আপনার গড়ে উঠেছে এবং সেই সূত্র ধরে আপনি কাজ করছেন বাংলাদেশের জন্য, এর পেছনে নিশ্চয়ই শৈশবের একটা চমৎকার ভূমিকা রয়েছে। যেটা আপনি বলছিলেন, আপনার মায়ের ভূমিকাও কিন্তু চমৎকার, কারণ আপনার মা যতটুকু আমরা জানি যে সমাজ সেবামূলক কাজ করতেন তিনি। মায়ের গল্প একটু শুনি যে কি ধরনের কাজ করতেন তিনি, যেগুলো আপনাকে খুব ইন্সপায়ার করতো। হ্যাঁ, সেটা দেখতাম হলো কি, আমাদের বাসাটা ছিল একটা হাব, যেটা হলো আপনারা সবাই আমরা জানি যে যারা হলো ঢাকা শহরে থাকে, এটা কিন্তু একটা জায়গা এমনভাবে যে যারা গ্রাম থেকে আসে তারা একটা নিরাপদ একটা জায়গা খুঁজে, যেখানে তার আশ্রয়টা পাবে সে। যেটা হলো ধরেন পরীক্ষা দিতে আসা, ডাক্তার দেখাতে আসা, কেউ বিদেশে যাবে, তার একটা হলো ট্রানজিটের জন্য একটা নিরাপদ একটা জায়গা। আমাদের বাসাটা ছিল সেটা। তো সেটা ছিল বিশেষ করে ওইটা হওয়ার কারণটা হলো আমার মা বাবা দুজনেরই এই ধরনের আচরণ, মানে যেটা হলো যে একজন মানুষকে সহযোগিতা করতে পারাটা ওনাদের একটা আনন্দ ছিল, যে আমার বাসাটা হলো ওপেন, কেউ আসলে এখানেই থাকবে। আমরা কষ্ট করতাম, এক ঘরে গাদাগাদি করে ঘুমাতাম, কিন্তু গেস্ট আসলে কখনোই আমার বাবা গেস্টদেরকে কষ্ট হবে সেই জিনিসটাকে উনি মানতে পারতেন না। তো আমরা ছোটবেলায় আর কি ভাবতাম যে আনন্দও লাগতো একসময়। আর আমার বাবা ছিলেন খুব মানে প্রকট একটু রাগী, মানে উনি ডিসিপ্লিনের মানুষ ছিলেন, সত্য কথা যেটা। উনি সবসময় সিস্টেমেটিক ওয়েতে উনি চলাফেরা করতেন এবং আমাদেরকেও সেইভাবে শিখিয়েছেন। আর যখন কোনো অতিথি আসবে তার সাথে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং মেনে নেয়ার যে বিষয়টা, সহনশীল হওয়ার যে বিষয়টা, এটা আমার মার কাছ থেকেও আমরা শিখেছি, যে তুমি মানুষকে উপকার করো, তোমার নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য ভালো কিছু করবেন। এটা লাস্ট অব দিয়ে হলো আমার মাও তখন বলতো যে পুরস্কার তুমি কিন্তু চোখে দেখবা না, কিন্তু কোনো না কোনোভাবে তুমি কিন্তু এটার কিন্তু অনুভব করবা যে তুমি কোনো একটা পুণ্যের জন্য কিন্তু তুমি এই জিনিসটা তোমার সহজ হয়ে গেছে, চলার পথ তোমার সহজ হয়েছে, এগুলো কিন্তু তুমি কিন্তু ভাববা। নিশ্চয়ই নানান পারিবারিক মূল্যবোধের গল্পই আসলে শুনছিলাম, এবং এটাই মনে হয় একটা মানুষের বেড়ে ওঠার পেছনে অনেক অনেক ভূমিকা রাখে। বাবা মার কথাও শুনছিলাম, একটু যদি আরেকটু জানতে চাই, মায়ের কাছ থেকে আসলে অনেক কিছু দেখা হয়েছে, বাবার কাছ থেকেও দেখা হয়েছে, সেটাই আসলে নিজের মধ্যে কোনো না কোনোভাবে আসলে বড় হয়েও চলে এসেছে, বা খুব ছোটোবেলা থেকেও আমরা আপনার গল্পগুলো যখন শুনতে পেরেছি সেটাও দেখেছি। টিফিনের টাকা বাঁচিয়ে নানান ধরনের কাজ করা হতো, বা ছোট থেকেই আসলে একটু অন্যান্য শিশুদেরকেও প্রাইভেট পড়ানো শুরু করেছিলেন যদি ভুল না করে থাকি। আমি এই গল্পগুলো একটু শুনতে চাই। সেটা আসলে হলো যে কোথা থেকে শুরু করব, অনেক বড় গল্প, অনেক বড় জার্নি, আর বয়স তো আর কম হলো না। তো সেই জায়গাতে আমি বললাম যে মা বাবার সাথে থেকে, যেমন আমার বাবার একটা বিষয় ছিল, সেটা হলো বাবা সবসময় পছন্দ করতেন যে হেলদি লাইফস্টাইল, যেটা আমি হয়তো তখন বুঝতাম না যে হেলদি লাইফস্টাইলের কথা। অনেক সময় হয়তো মন খারাপ হতো যে এটা কেন বলছে, ওইটা কেন করতে বলছে, ওইটা কেন না, এরকম আর কি। তো আঙ্গুল দিয়ে বলে দেওয়ার না, কিন্তু এনভায়রনমেন্টটাই ক্রিয়েট হয়ে গিয়েছিল যে এটা তুমি করতে পারবা না, বা এটা তুমি তোমার দ্বারা সম্ভব না, বা কিছু এরকম কিছু। তখন মা কিছু তো সহনশীল ছিলেন, তো ব্যালেন্স করে, যেটা হলো যে বাবা কঠিন হলে মা একটু সহজ থাকে। তো মার পাশাপাশি থেকে থেকে তখন হলো যে একটু সহনশীল হওয়ার যেই অনুভূতিটা, সেটা দেখলাম যে কিভাবে সহ্য করতে হয়, কিভাবে সব প্রস্তাব উপস্থাপন করা যায় না, কোনো চাহিদা এটা লজিক্যালি চাহিদা যেটা, সেটা হলো তোমাকে বলতে হবে, নতুবা না। আমাদের সময় কিন্তু আসলে ওইভাবে আমাদের চাহিদা ওইভাবে আমাদের ছিল না। এক কারণ হলো একটা সিম্পল একটা কথা বলি, যেটা হলো যে আমরা এখন অ্যাভেলেবেল, আমরা আমাদের স্বপ্নের সব কিছু আমরা পূরণ করতে পারি। তখন তো হলো যে
পরিবারের একজনই উপার্জনক্ষম ব্যক্তি, যিনি হলেন বাবা। তো উনি যখন ছিলেন তখন আমাদেরও চাহিদার জায়গাটাতে কিন্তু আমরা তখন সহনশীল, আমাদের আচরণ ছিল এবং বুঝতামও যে না এখন এই জিনিসটা বলা ঠিক হবে না। তার টিফিনের কথা যেটা বলছিলেন, যে আমি গার্লস স্কুলে পড়েছি এবং আমাদের স্কুলের একটা সবচেয়ে মজার একটা বিষয় ছিল, সেটা হলো আমাদের বেতনের সাথে টিফিনের টাকাটা নিয়ে নিত। আচ্ছা। তো তখন আমাদেরকে টিফিনটা স্কুল থেকে দেওয়া হতো, তো বাসা থেকে আমরা পেট ভরে কিন্তু খেয়ে যেতাম, আবার বাসায় এসে খেতাম। এটা হলো যে একটা বাসার একটা প্র্যাকটিস ছিল যে তুমি বাইরের আজে বাজে জিনিস খাবার না, এটা আমার বাবার এটা কখনোই পছন্দ না। খেয়ে বাইরের খাবার খেয়ে তুমি অসুস্থ হওয়ার থেকে তুমি নিরাপদ খাবার খাও। এখন আমি কাজ করতে এসে দেখছি যে ওই মেসেজগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা বিষয় ছিল। আর স্কুলের টিফিনের টাকা আম্মা দিত, বাবা কখনোই দিতেন না। তো মা দিতেন, মায়ের টাকাটা ওইটা জমিয়ে রাখতাম। তো তো ছোটবেলার একটা শখ থাকে। তখন তো হলো একটা বয়সে কিন্তু এখন যেমন আমাদের পোশাক পরিচ্ছদ বলি বা ঘুরতে যাওয়ার কথা বলি, তখন কিন্তু সেটা ছিল না। ভিউ কার্ড বিক্রি হতো, স্ট্যাম্প, দেশের বাইরে যারা থাকতেন, যেটা আমি বলছিলাম আমাদের অনেক কাজিনরা দেশের বাইরে তখন গেছে, তখন ওনারা চিঠি দিতেন। তো ওই চিঠির স্ট্যাম্পগুলো কালেক্ট করতাম এবং হলো আমরা লাইব্রেরিতে তখন কিন্তু এগুলো বিক্রি হতো। তখন ওই জিনিসগুলো ওই টিফিনের টাকা বাঁচিয়ে খবর নিয়ে যেতাম আসার সময় বা যাওয়ার সময়। আর এই ফ্রি প্রাইভেট পড়ানোটা, আর সেটা হয়েছে হলো আমি যখন টঙ্গীতে যখন আমি শিফট হই, আমাদের নতুন জায়গা, নতুন একটা এনভায়রনমেন্ট। কারণ আপনারা জানেন যে শহরের এনভায়রনমেন্ট আর গ্রামের ওইটা কিন্তু একটু গ্রাম ঘেঁষা, ধান ক্ষেত একদম ঘরের পাশে ধরেন ধান ক্ষেত আছে দেখা যাচ্ছে। তো আমরা দেখেছি মাঠ, বড় হয়েছে কিন্তু বাসা থেকে নেমে দেখেছি মাঠ, খোলা জায়গা, রাস্তাঘাট, গাড়ি। তো ওইখানে ওইটা ছিল না। তারপরে হলো আশেপাশে মানুষজন যাদের হলো ছোট ছোট বাচ্চা আছে, বিশেষ করে মেয়ে বাচ্চা যারা, তারা তখন ফিল করলো যে আমার কাছে বাচ্চা দিবে। তাদের নাকি আমাকে খুব ভালো লাগতো, বলল যে ও অনেক ভদ্র, অনেক শান্ত, ওর কাছে বাচ্চা দিলে। আপনার কত বছর বয়স ছিল তখন? তখন বয়স কত ছিল, 17-18 এমনই হবে এরকমই। বেশ বড় হয়ে আসলে একটু শুরু করেছিলেন। তখন হলো তো ছোট বাচ্চা, তখনকার অভিজ্ঞতা যেটা হলো যে অ আ শেখানো কিন্তু তখন মজা লাগতো, কিন্তু মাঝে মাঝে রাগ হতো যে এই জিনিসটা তো বাবা মাই পারে, এই জিনিসটা শেখানো, তাহলে এরকম। কিন্তু তারপরে একটা আনন্দ লেগেছে যে যে বাচ্চাগুলো ম্যাট্রিক দিয়েছে পরে, আমি যখন শুনেছি। আপনি ইডেন কলেজে পড়তেন? হ্যাঁ, ইডেন কলেজে পড়তাম। আমি খুব বেশি দিন পড়াইনি, কিন্তু ওরা ফিল করতো যে না, খালা আমাকে খালা ডাকতো, টিচার আপা ডাকতো না, খালা সম্পর্কে হতো এরকম। ওর মাদের সাথে, মা বাবার সাথে সম্পর্ক ছিল, ভাই বোনের আমাদের। তো যার কারণে ওদের ওই হাতে খড়ি থেকে ওদের মানে অনেককে ক্লাস 2-3 পর্যন্ত আমি পড়িয়েছি। আর সেই সম্পর্কটা কিন্তু এখনো আছে। চমৎকার। এই সম্পর্কগুলোই আসলে থেকে যায় সব সময়। একটু যদি ধীরে ধীরে আপনার প্রসঙ্গে, আপনার কাজের প্রসঙ্গে আসতে চাই, সেই সময়টায় কাজ করছেন, পরিবারের সাথে থাকছেন, স্কুল কলেজেও আসলে যাওয়া শুরু হয়ে গেছে, তখনও কিন্তু আমরা আমাদের এইমেল লাইফটা আসলে ঠিক করে ফেলি বা পরিবার থেকেও একটা ইচ্ছে জানতে পারি যে কি হব আসলে বড় হয়ে। আপনি কি আসলে মনস্থির করতে পারছিলেন যে আপনি আসলে কোন দিকে যাবেন বা কি বিষয়ে পড়াশোনা করবেন? হ্যাঁ, এটা ছিল আমার আসলে সত্য কথা বলে কি, আমার হোম ইকোনমিক্সের উপরে আমার একটা দুর্বলতা ছিল। তো ওইটা তো আমি যেহেতু ঘরে থাকি, আমার তো ওই কাজটা হয়ে যায়। আর তার পাশাপাশি ছিল যেহেতু মা সমাজসেবামূলক কাজগুলো করতেন, মানুষের সেবা যে জায়গাটা ছিল, কেউ অসুস্থ থাকলে তাকে সে কিভাবে তাকে সাপোর্ট দিবে এবং কেউ বিপদে পড়েছে তাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়, এই জিনিসগুলো ওনাকে দেখতাম সব সময়। তখন আমার একটা মাথার মধ্যে চিন্তা হলো যে আমিও এরকম কিছু যদি করি, কারণ সম্মান তো আসলে হলো যে অর্থ দিয়ে হয় না, সেটা হলো আমার মন মানসিকতা, আমার ব্যবহার, আমার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলোর মধ্যে কিন্তু সেটা ফুটে ওঠে। তো তখন হলো ভাবলাম যে সমাজসেবামূলক কাজ করব। তখন সমাজ কল্যাণটাকে তখন আর কি ভাবলাম যে ঠিক আছে, এই সাবজেক্টটাতে পড়ি, তাহলে মনে হয় আরো বেশি জানতে পারবো। তো যখন আমি টঙ্গী থেকে এসে যখন ইডেনে আমি ভর্তি হই, তখন দেখলাম এই সাবজেক্টটা আমার ওইখানে তখন মাস্টার্স ছিল না একবারে। তো আমি তখন চিন্তা করলাম যে আমি তখন ইকোনমিক্সে আমি অনার্সের জন্য ভর্তি হই। আমি 6 মাস ক্লাস করি। করার পরে যেহেতু আমার বাসা টঙ্গীতে, আমার ওইখান থেকে ঢাকায় এসে জার্নি করাটা আমার জন্য খুব কঠিন ছিল। আর প্রাইভেট পড়তে হতো, প্রাইভেট পড়ে যেতে যেতে অনেক রাত। তারপরে আমার
পরিবার থেকে আমাকে বললো যে তুমি এত হার্ড জব তোমার জন্য আসলে করা ঠিক হবে না। আরও হলো মেয়ে একটা জায়গা থেকে আবার নতুন আমরা শিফট হয়েছি হলো যে টঙ্গীতে, তো নিরাপত্তার একটা বিষয় থাকে। নিরাপত্তা কলেজ জীবন কোথায় কেটেছে? টঙ্গীতে, টঙ্গী সরকারি কলেজে আমি পড়েছি। টঙ্গী পাইলট থেকে আমার ম্যাট্রিকটা ওইখান থেকে হয়েছে। পাশাপাশি ছিল এটা, ওটা কাছাকাছি ছিল। আর তারপরে হলো আমি পলিটিক্যাল সায়েন্সের উপরে তখন হলো যে আমার মাস্টার্স আমি কমপ্লিট করি। করার পরে ওইটাও একটা মনের ভিতরে ছিল যে পাশাপাশি কিছু পড়তে যেয়ে তো দেখলাম যে সমাজ কল্যাণ আর হলো পলিটিক্যাল সায়েন্স, যেটা মানুষের সেবারই একটা জায়গা। তারপরে আমি বললাম যে ঠিক আছে থাক এটাই পড়ি। পড়ার পরে তারপরে দেন হলো আমার কাজে যোগদানের যে জায়গাটা, সেটা প্রথমত আসলে একটা জায়গায় ঢুকলে তো আর বোঝা যায় না যে কাজে যোগদানের বিষয়টি বলছিলেন যে কিভাবে আসলে যে প্রতিষ্ঠানটাতে আপনি এখনো কাজ করছেন, সেই 2000 সালে জয়েন করেছেন এবং এখনো আপনি কাজ করছেন এবং 2015 সালে আপনি পরিচালক পদে উন্নীত হয়েছেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো আসলে মানে শুরুটা কেমন ছিল একটু জানতে চাই, কিভাবে আসলে এই জবটা আপনি পেলেন? আর তাহলে হলো শুরু থেকে আমি বলি যে যেটা হলো যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। আর মূলত হলো যে আমার বড় ভাই এবং ভাবি ওনাদের একটা স্বপ্ন ছিল এই সেবামূলক কাজ করবে, একটা সুন্দর বাংলাদেশের জন্য কাজ করবেন। তো ওনাদের এই স্বপ্নতে ওনারা তখন ওই প্রতিষ্ঠানটি তৈরি করেন এবং হলো তখন হাঁটি পা করে তখন হলো যে আমি কাজের সাথে যুক্ত হই। আমাকে বলা হলো আমি এর আগে কাজ করেছি, সেটা হলো পার্ট টাইম আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান সেই 6 মাস। WBB এই প্রতিষ্ঠানটি তো 1995 বা 96 ওই সময়টাতে প্রতিষ্ঠিত হয়েছে, 98 থেকে প্রতিষ্ঠানটি হয় এবং সেখানে আমার পথ চলা তখন হলো আমার বেবি হয়, প্রথম বেবিটা হয় তখন আমি বাসায় বসা। তখন আমার ভাই আমাকে বললো যে তুমি বাসায় বসে থেকে কি সময় নষ্ট করাচ্ছে, তার চেয়ে তুমি অফিসে বসো। তো অফিসে বসা তখন আমি আসলাম, কিন্তু আমি তখন বললাম যে আমার তো বাচ্চা ছোট, তখন 3 মাস বয়স আমার ছেলে। তো এত ছোট বাচ্চা নিয়ে অফিস করা, বলে যে কোনো সমস্যা নাই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে হলো সেখানে আমার বাচ্চাকে আমি যেখানে বসে যে রুমটাতে, সেখানে বাচ্চার জন্য দোলনা ব্যবস্থা করে দিচ্ছে যে বাচ্চাটা আমার পাশেই থাকবে, আমি যেন নিশ্চিন্তে থাকি। পরে আমার এই বাচ্চা সহ আমার এই জার্নি শুরু। তখন হলো কাজ করি আমি অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে আমার যাত্রা তখন শুরু হয়। সাথে আমাদের আরো অনেক সহকর্মী ভাই বোনরা ছিলেন। তো আমার বাচ্চার জন্য হলো ওরা আসতোই, যারা হলো যে আপনার ছুটি কাটাবে, আমার বাচ্চার জন্য ছুটি আর কাটাতো না। মানে ওদের এত বেশি মানে একটা ভালো লাগার জায়গা তখন তৈরি হলো, একটা হোমলি এনভায়রনমেন্টও ওরা তখন পেল। যে অনেকে তো অনেক জায়গা দূর থেকে এসে ঢাকা শহরে কাজ করে থাকে। তারপরে হলো ওই আমার বাচ্চার সাথে ওদের সম্পর্ক এমন হয়েছে যে এখন অবধি যে ওরা মামা খালা ওরা হলো তার খুব আপন এবং ওদেরও খুব আপন হিসেবে তারা আছে। আর তখন থেকে আমার যে কাজটা, সেই কাজটা দেখলাম আমি যে তামাক নিয়ন্ত্রণ, আপনি যেটা বলছিলেন তামাক নিয়ন্ত্রণ এবং পরিবেশ নিয়ে আমরা কাজ করি। এটা কি একেবারে শুরুর দিককার কাজ? একদম শুরুর দিককার কাজ। আর সেটা হলো জনস্বাস্থ্য রক্ষায় হলো দুইটা জিনিসই তো ইম্পর্টেন্ট। মানুষকে সুস্থ রাখার জন্য আপনার পরিবেশটাকে ভালো রাখতে হবে, মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য মানুষের হেলদি লাইফস্টাইলের কথা যেটা বলছিলাম, তার ভিতরে হলো আপনার এই যে তামাক নিয়ন্ত্রণ। তামাকের কারণে কিন্তু অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সেই আক্রান্তর পরে কিন্তু দেখা যাচ্ছে যে ওই মানুষটা যে চিকিৎসা, সেই চিকিৎসা করাতে যে কিন্তু ওই পরিবারটা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। এবং আমরা তখন ভাবলাম যে মানুষকে কিভাবে নিরুৎসাহিত করা যায়, তামাকের ব্যবহার থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায়। তখন আমরা এই কাজগুলোকে নিয়ে কাজ শুরু করলাম। আমরা 1999 সালে ভয়েস অফ ডিসকভারি নামে একটা মানে একটা তৈরি আসছিল, যেটা হলো যে বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকোর। তখন আমরা এটাকে প্রতিহত করি। সেই সময় যখন ওরা চিটাগাংয়ে ওনারা আর কি এটাকে নেমে এটার প্রচার প্রসার করার জন্য আসছিল, তখন আমাদের দিক থেকে তখন এটা একটা ইয়ে ছিল যে প্রতিবাদী একটা মানে অবস্থান কর্মসূচি ছিল, যেখানে আমরা এটা ভিত্তি দিব না এবং হলো আমাদের জনস্বাস্থ্যের দিকে আমরা যেন সবাই সচেষ্ট হই, যত্নবান হই এবং সরকার যেন এই কাজটা মানে কি বলবো যে ফিল করে, যেটা হলো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আমরা জানি যে তামাক যখন একবার ধরে একটা মানুষ, সেটা হলো ক্লাস 7, 6, 7, 8 এরকম একটা বয়সে কিন্তু তখন ধরে। তখন ওই জায়গা থেকে যেন আমাদের সন্তানরা যেন বা ভবিষ্যৎ প্রজন্ম যেন বিরত থাকে, তখন
আমাদের ওই চিন্তা ছিল, এবং বিশেষ করে জনস্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিয়েই তখন আমরা সরকারের সাথে আমাদের, আপনি বলছিলেন যে পলিসি অ্যাডভোকেসি আমাদের হলো মূল পার্ট, আমরা তখন গভর্নমেন্টের সাথে এই কাজটা করি। এবং আপনারা জানেন যে 2005 সালে একটা আইন পাস হয়, তামাক নিয়ন্ত্রণ আইন। তো ওই আইনটা যখন ড্রাফটিং হয় ল ডিপার্টমেন্ট থেকে, তখন আমরাও সেটার সাথে যুক্ত ছিলাম। আমরা যদি একটু প্রতিষ্ঠান শুরুর দিকে, মানে প্রতিষ্ঠানে তো ধীরে ধীরে আপনার কাজগুলো আপনাদের বেড়েছে, আরো অনেকগুলো কাজ করছেন, এখন অবধি করে যাচ্ছেন, কিন্তু একদম শুরুর দিকে আসলে কি এতটা স্মুথ ছিল, বা কি ধরনের আসলে কাজগুলো করেছেন, কিভাবে শুরু করেছেন, সবকিছু মিলে যদি একটু শুরুর দিককার গল্প জানতে চাই। দিকটা হলো প্রথমত হলো যে যেটা আমরা পরিবেশ নিয়ে যখন আমরা কাজ করি, তখন হলো আসলে হলো চিন্তাটা তো একসাথে অনেক রকম ভেরিয়েশন আর কি ক্রিয়েট হয়। তখন এখন যেমন হচ্ছে যে আমি এটার সাথে ওইটা লিঙ্ক, ওইটার সাথে এটা লিঙ্ক, এইভাবে আমরা করতে পারি। কিন্তু তখন আমরা কিন্তু মাথার মধ্যে এটাই ছিল যে পরিবেশটাকে ভালো রাখতে হবে, মানুষের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে, তাহলে কোন কাজটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তখন তামাক নিয়ন্ত্রণের পাশাপাশি তখন আমরা চিন্তা করলাম যে পলিথিন, তখন কিন্তু পলিথিন শুরু হয়, মানে আমাদের বাজারে আসা শুরু হচ্ছিল অনেক বছর আগে থেকে। তখন আমরা চিন্তা করলাম যে পলিথিনটা কিন্তু পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, তাহলে আমরা এই জায়গাটাতে আমরা কাজ করতে পারি, যেখানে সেখানে পলিথিন যে ব্যবহার হচ্ছে সেটার চেয়ে বরং হলো যে কাপড়, আমাদের দেশীয় যে পণ্য পাট শিল্পটাকেও কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। একটা বিষয় লক্ষণীয় যেটা হলো, আপনারা শুরু থেকেই নিজেদেরকে নিয়ে ভাবেননি, আপনারা সমাজের মানুষকে নিয়ে ভেবেছেন, সকলকে নিয়ে ভেবেই আসলে কাজটা শুরু করেছেন। তো আমরা শুরুর দিককার কথা শুনছিলাম, আপনি একদম প্রথম দিকে প্রশাসন অ্যাকাউন্টস বিভাগেই কাজ করেছেন, সেখানে কতদিন ছিলেন এবং কি ধরনের কাজ করা হতো, অভিজ্ঞতা সবকিছু মিলে ধীরে ধীরে কাজের জায়গাটা নিয়ে আপনার কাছ থেকে শুনি। যেহেতু প্রশাসনের কাজ, তো ওইখানে যে প্রোগ্রামের যে কাজগুলো হতো, তো সেটা তো আসলে প্রশাসনের মাধ্যমেই কিন্তু হলো যে প্রোগ্রাম কাজগুলো করতো। তো আমার কাছে যখন বিভিন্ন কাজ নিয়ে যখন আসা হতো যে আজকে আমাদের এই ইস্যু নিয়ে একটা ডেমনস্ট্রেশন করতে হবে আগামীকাল, তারপরে হলো পরিবেশ দিবস আছে, এটা নিয়ে কাজ করতে হবে, তা আমি তখন থেকে কিন্তু আস্তে আস্তে কাজগুলো কি কোনো রিসার্চ টিম ছিল, বা মানে কারা এগুলো? হ্যাঁ, রিসার্চ আমাদের আলাদা প্রোগ্রামের আলাদা লোক ছিল। টোটাল কতজন আপনাদের প্রতিষ্ঠানে ছিল? আমরা তখন যাত্রা শুরু তো 15 জনের মতো আমরা তখন শুরু করেছি। তার মধ্যে একটা টিম ছিল রিসার্চ করতে, রিসার্চ, হ্যাঁ, তারপর প্রোগ্রাম অর্গানাইজ করার একটা টিম ছিল, তারপরে হলো আপনার ওভারঅল লজিস্টিকেরও একটা টিম ছিল। এইভাবে করে কিন্তু আমাদের তখন হাঁটি হাঁটি আমাদের তখন আমরা একদম বড় লম্বা টেবিলে হলো যে সবাই, কারণ তখন তো কম্পিউটার আসলে আমরা যখন সম্ভব না প্রত্যেকের টেবিল দেয়া, তখন দেখা গেছে যে একটা কম্পিউটার ছিল, একটা প্রিন্টার ছিল, ও আমরা হাতে ম্যানুয়ালি আমরা কাজ করতাম, করে দেন হলো আমরা ওই কম্পিউটারে বাকি সময় শিডিউল করে 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 যার যেখানে যতটুকু সময় দরকার সেভাবে কাজ করেছি। কিন্তু ওই কাজের মধ্যে কিন্তু একটা আনন্দ ছিল। এখন যে নাই সেটা না, এখনো আমরা আমাদের অফিসিয়াল এনভায়রনমেন্টে এমনভাবে রেখেছি, যেহেতু আমরা একটা বড় একটা সময় আমরা একটা জায়গায় থাকি, এটা হলো পারিবারিক বন্ধন যদি না হয় তাহলে আসলে কাজটা কিন্তু সেইভাবে আর কি কোয়ালিটির উপভোগ করা যাবে না। একটা মানুষের প্রত্যেকেরই কিছু না কিছু ক্রাইসিস থাকে, সেটাকে আমাকে ফিল করতে হবে। তো আমি তখন থেকেই, আমি যেহেতু হলো প্রফেশনালি কাজ শুরু করেছি, একটু ধীরে 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 তখন তাদের একটা আস্থার জায়গা আসলে তৈরি হওয়ার যে জায়গাটা, সেটাকে আমি নিজেকে তখন তৈরি করলাম যে আমার কাছে যেন একজন মানুষ এসে যেন কথা বলতে পারে, তার কষ্টের কথা বা তার কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা যেন সে আমাকে বলতে পারে, এই জায়গাতে আমি কথা বলেছি। সেই সাথে দেখা গেছে যে একটা প্রোগ্রাম করতে গেলে হয়তো আমরা 6 জন আছি, একজনের কোনো একটা অসুবিধা, তার পারিবারিক কোনো সমস্যা বা তার ব্যক্তিগত অন্য কোনো সমস্যা থাকতে পারে, এটাকে মিনিমাইজ করার যে বিষয়টা থাকে সেটাকে আমি সাপোর্ট দিয়েছি, এবং জিনিসটা যেন স্মুথলি আগায়, সমস্যাকে সমস্যা না বলে সমাধানটাকে যেন আমরা প্রায়োরিটি দিই। কাজের জায়গায় আসলে একজন একজনের পাশে দাঁড়িয়েছেন, পরিপূরক হিসেবে যদি আমরা একজন আরেকজন পাশে না দাঁড়াই তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু সুন্দর হবে না। আর যেহেতু আমাদের ছিলেন অ্যাডমিন এবং অ্যাকাউন্টস দিয়ে, লাবণ্য যেটা বলছিল যে আসলে বিভিন্ন বিভাগে আপনি কাজ করেছেন, শুরু থেকে তো যেহেতু ওখানে ছিলেন, পরবর্তীতে আপনি কোন কোন বিভাগে আসলে কাজ করেছেন? আমি আসলে হলো ওই পদটাকে নিয়ে সামনের দিকে এগিয়েছি, অ্যাডমিন, আমি ম্যানেজার হিসেবেও ছিলাম। আর যেহেতু আমাদের তখন আস্তে আস্তে কিন্তু কাজের পরিধি আমাদের বেড়ে যায়, যেটা বলছিলাম
যে পলিথিনের সাথে কিন্তু আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণের কাজটা কিন্তু তখন আমরা করি। তারপরে ধাপে ধাপে আস্তে আস্তে করে আমাদের গণপরিসরের কথা আমরা বলছি, কারণ ক্রাইসিসগুলো তখন আস্তে আস্তে আমাদের কাছে কিন্তু ধরা পড়ছিল যে না এই কাজটাকে নিয়ে আসলে কেউ ভাবছে না, এই কথাটা কেউ বলছে না। তখন আমরা বললাম যে ইটস এ সিম্পল বাট এটার কিন্তু ভ্যালুটা কিন্তু অনেক বড়। আপনি একটা কথাই আমরা যেটা বলি যে আমাদের শিশুর কথা কিন্তু আমরা ভাবি না। আর যেটা আপনারা বলছিলেন শৈশব, তো শৈশবের তো স্পেস দিতে হবে। একটা শৈশব কিভাবে তার মেমোরিতে থাকবে সেই জায়গাটার স্পেসটা কিন্তু এখন আমরা কথা বলছি, কিন্তু তখন থেকেই একটার সাথে একটা কাজের যখন লিঙ্ক তৈরি হয় তখন আমাদের শব্দ দূষণের পাশাপাশি শব্দ দূষণটা কিভাবে তৈরি হচ্ছে, তাহলে হলো ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ করতে হবে। ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ করলে কি কি সুবিধা হচ্ছে, তখন আবার আমরা সেই গবেষণাগুলো শুরু করি যে একটা বাসে 50 থেকে 60 জন মানুষ যাতায়াত করতে পারে, একটা গাড়িতে হলো সর্বোচ্চ 4 জন মানুষ যায়। তাহলে আমাদের ইকুয়াল তো আমাদেরকে হিসাব করতে হবে, তাহলে কোনটা ভালো, আমার বড় বাসটাই তো আমার জন্য গ্রহণযোগ্য। আমি বলছি না যে ছোট গাড়ি একবারে বাদ দেয়া, কিন্তু ছোট গাড়িকে নিয়ন্ত্রণ করা এবং পাবলিক বাসের যে মান উন্নয়নের কথা আমরা বলছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেন আমি সহজে যাতায়াত করতে পারি এবং পাশাপাশি হলো হাঁটার উপযোগী। আপনি আমার অফিস রায়েরবাজার থেকে আপনি যদি শঙ্করে আসেন বা ধানমন্ডিতে আসেন, এটা কিন্তু হাঁটা ডিস্টেন্স, এখানে কিন্তু হাঁটতে পারিনি আমরা। কিন্তু সাধারণভাবে দেখলে তো আমার কাছে মনে হয় গাড়ির সংখ্যা দিন দিন আরো বেড়ে চলছে। হ্যাঁ, আমাদের যে গবেষণা, সেই গবেষণাতে দেখা গেছে যে 5% মানুষের জন্য হলো আপনার সকল অবকাঠামো তৈরি হচ্ছে, আর বাকি 95% মানুষ বিভিন্ন ট্রিপ আমরা ইউজ করছি। এটা কিন্তু গবেষণাতে কিন্তু এইভাবে কিন্তু উঠে আসছে। এবং হলো আপনি দেখেন মানুষ দেখা যায় না হেঁটে যাতায়াত করে, সাইকেলে চলাফেরা করে, রিক্সাতে চলাফেরা করে কত পার্সেন্ট মানুষ। এটা হয়তো যে আমি যখন গাড়িতে বসি তখন আমি কিন্তু গাড়িটাকে কিন্তু চোখে দেখছি, কিন্তু হাঁটা এবং অন্যান্য মোড যারা ইউজ করে তাদেরকে কিন্তু আমি ওইভাবে কিন্তু চোখে দেখছি না, কিন্তু কাউন্টে কিন্তু তারা আছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে একটা শহর বা একটা নগরের চিন্তাতে যেটা থাকবে হলো যে আমরা বলি এখনো যে ন্যায্য অন্তর্ভুক্তিমূলক নগর। একটা শহর তৈরি হচ্ছে আমার আপনার সবার জন্য, কিন্তু আমার আপনার মতামতটা কি ওইখানে কি নেওয়া হচ্ছে যে আমার চাহিদাটা কি, আমার বেড়ে ওঠা, আমার সন্তানদের বেড়ে ওঠা, ভবিষ্যৎ প্রজন্মের কথা। ধরেন বৃদ্ধ এখন যারা আমাদের বাবারা ছিলেন তাদের কথা কিন্তু আমরা কিন্তু ওইভাবে ভাবিনি, বয়স্কদের কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা বিষয় থাকে, তাই না? তো এই যে বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিয়ে আসলে নগর পরিকল্পনা, আমরা যেটা নগরায়ন বলছি, এই গুরুত্বটা যেন সবসময় থাকে, প্রাধান্য পায়। এবং একটা যেটা বলছিলাম, যেটা আমরা বলি উন্নয়নটা শুধু হলো মানে অবকাঠামোগত উন্নয়ন না, আমরা চাই ওভারঅল বাসযোগ্য একটা শহর, সেখানে হাঁটা, ওপেন স্পেস থাকবে, সামাজিকীকরণ থাকবে, সেখানে আমাদের স্কুল কলেজগুলো মানে হাঁটা ডিস্টেন্সে থাকবে। যেমন আমার বাসা থেকে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব না, আমার সাথে এলাকাতে যে বাচ্চাগুলো থাকে একসাথে তারা হেঁটে যাবে, আবার হেঁটে আসবে। আর তার জন্য দরকার হলো নিরাপদ এবং হলো নিরাপত্তা, দুইটা জিনিসই। কিন্তু নিরাপদ হলো যাতায়াত, সে যে জায়গাটা দিয়ে যাবে সেটা যেন নিরাপদ হয়। এবং হলো নিরাপত্তার কথা যেটা বলছিলাম, যে এটা হলো আমার বাসা থেকে যখন আমার বাচ্চাটা যাবে স্কুল, সেই জায়গাটাতে হলে এনশিওর করবে যে বাচ্চাটা সঠিকভাবে সেই স্কুলে এসে পৌঁছেছে। এই যে আপনারা এত সুন্দর সুন্দর চিন্তা করছেন, যেটা বেটার বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, এই কাজগুলো তো আসলে চিন্তা করা যতটা সহজ, বাস্তবায়ন করাটা তো ঠিক ততটা সহজ নয়। কারণ এখানে আসলে সরকার যুক্ত থাকে, পলিসি মেকিং এ যারা সংযুক্ত থাকে তাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আপনাদের যুক্ত থাকার বিষয়গুলো আসলে কতটা চ্যালেঞ্জিং, আপনারা কিভাবে আসলে ব্যাপারগুলো ফেস করেন? এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়, যেটা হলো যে আমরা যখন আপনি বলছেন পলিসি মেকারদের কাছে যাওয়া, এটা যেহেতু আমরা অ্যাডভোকেসি করি, ধরেন আমরা একটা ইস্যু নিয়ে আমরা গেলাম, এই একটা ক্রাইসিস তৈরি হলো, ক্রাইসিসটা নিয়ে একজনের কাছে গেলাম, যে বললাম যে এটাকে গভর্নমেন্টের অবশ্যই পলিসি আছে, কিন্তু আমরা চাই আমাদের যে মেসেজটা সেটা ওইটার সাথে ইনফ্লুয়েন্স করে বা ওইটাকে ইনক্লুড করে ওইটার সাথে মার্চ করে নেয়া। সেটা হলো যে রাষ্ট্রের কাজটা তো হলো জনগণের জন্যই, যত পলিসি তৈরি করছে, যে জনস্বাস্থ্য বলি, পরিবেশ বলি, আমাদের শিক্ষা, আমাদের বাসস্থান, সবকিছু কিন্তু রাষ্ট্র কিন্তু চিন্তা করছে। তো সেখানে আমাদের জায়গাতে যেটা আমাদের মেসেজ যেটা, সেটা আমরা চেষ্টা করি লিখিতভাবে তাদের কাছে উপস্থাপন করা এবং ডিমান্ড তৈরি করা। যেটা হতো যে অনেক সময় লিখিত দিচ্ছি, সেখানে এটা আসলে হলো যে আমরা কোনো
রিপ্লাই পাচ্ছি না, তখন আমাদের হলো তখন আমরা মুভমেন্টের মধ্যে যাই যে এটা হলো কিছু জিনিস শো করা এবং হলো মিডিয়া কাভারেজের মাধ্যমে সেটাকে তুলে আবার আমরা সেটা চিঠি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সচেতন করবার চেষ্টা করি আমরা। আপনারা গাছ কাটা এবং নদী ভরাটের বিরুদ্ধে বেশ সোচ্চার, এই জায়গাটা তো ভীষণ চ্যালেঞ্জিং, কারণ এখানে অনেক সুবিধাভোগী আছে। এই ব্যাপারগুলো আসলে আপনারা কিভাবে ফেস করেছেন? এটা ফেস করছে, এখন পর্যন্ত ফেস করছে, কারণ হলো বলবো কি খুব কাছের মানুষ, খুব দূরের মানুষ, সবাই মিলেই আমরা মানুষ। আর হলো চিন্তার যে জায়গাটা, আমাদের একটা মেসেজ যেটা সব সময় থাকে মানুষের কল্যাণে কাজ করা, যেটা আমাদের অফিসের নামটাই ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ। তো এইখানে শুধু আমার একার দায়িত্ব না, দায়িত্বটা কিন্তু আমাদের সবার। আর আমরা যখন কোনো কাজ করি, সে পলিসি মেকার বলেন বা সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু যেমন রাঙা সকালের কথা বলি, আপনার সুন্দর একটা দিনের কথা কিন্তু চিন্তা করে রাঙা সকাল থেকে শুরু করি। আমাদের প্রত্যেকটা মানুষেরই তো তার একটা স্বপ্ন থাকে যে আমি একটা ভালো কাজ করব। তখন দেখা যাচ্ছে যে আমরা ওই কে খারাপ করছে আমরা কিন্তু তাকে ওইটাকে ফোকাস করি না, কিন্তু একটা ভালো কিছু করতে হবে। সমস্যা আছে কিন্তু সমাধানটাকে কি আমরা অ্যাডভোকেসি করি। অ্যাডভোকেসির পাশাপাশি যেটা আমাদের গবেষণা তো আমাদের আছে, আমাদের যারা আমাদের সাথে গাছ রক্ষার আন্দোলন, আপনি যেটা বললেন গাছ কাটা, এখন এই কথাটা আসলে হলো যে কঠিন, এই কারণে বলাটা আমি কিভাবে বলবো সেটা বুঝছি না, কিন্তু তারপর আমি বলবো সত্যটাই শুনতে চাই যে আসলে ব্যাপারগুলো কি রকম। ব্যাপারগুলো সেটা বললাম, নগর পরিকল্পনা যখন করা হয়, ওই যে সেটাই আসছে, নগর পরিকল্পনা যখন করা হয় তখন নগরের একটা এলাকায় কত আয়তন কত, সেখানে কত ধরনের মানুষ বাস করে, এগুলাকে কিন্তু আমাদের কিন্তু হলো মাথায় নিতে হবে। এবং আমরা যারা পরিকল্পনাবিদ আছি তাদেরও কিন্তু মাথায় নিতে হবে যে এই নগরের নিম্ন আয়ের মানুষ যারা আছেন, উচ্চ আয়ের মানুষ যারা আছেন, তারা কিন্তু সবাই মানুষ। হয়তো আমার বাসস্থানটা যেখানে, সেটা হয়তো যে আমার জন্য নিরাপদ, যে নিম্ন আয়ের মানুষ তার জন্য সেটা নিরাপদ না। আর তখন আমি যদি তখন ভাবি যে শহরের প্রত্যেকটা মানুষের কথা আমাকে ভাবতে হবে, আমি নগর পরিকল্পনাবিদ হতে পারি, আমি পলিসি মেকার হতে পারি, আমি রাষ্ট্রের অনেক বড় বড় দায়িত্বে আমি থাকতে পারি, তো তখন আমাকে ভাবতে হবে যে আমরা এমন কিছু করব যেটা নগরের প্রত্যেকটা মানুষ যেন সেখানে সুবিধাটা পায়। যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের কথা কিন্তু আমরা কিন্তু খুব কম শুনি, কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে, আমার পরিবারে নাই কিন্তু কারো না কারো পরিবারে আছে। আজকে যে আয়োজনটি আসলে তুলে ধরা হয়েছে, এটা আমার আপনার গল্প না, এটা আমাদের সকলের সমস্যা, সকলের জন্যই আসলে সমাধান বের করা। আপনারা আরবান গার্ডেনিং এবং ছাদ বাগানকে জনপ্রিয় করতেও কিন্তু বেশ কাজ করছেন, সেই প্রসঙ্গে একটু শুনি। হ্যাঁ, ছাদ বাগানটার যখন আমরা কাজ করি, একটা হলো আমাদের কাজগুলোর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু এটা একটা মালার মতো পুঁতি যে গাঁথা। তো আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলছি, পরিবেশ নিয়ে কথা বলছি, কিন্তু স্বাস্থ্যের মধ্যে কিন্তু একটা বড় একটা পার্ট কিন্তু আমার মেন্টাল হেলথ। একদমই, এটা কিন্তু আমরা ফোকাস করি না বা বলি না। সত্যি। তো আমি আমার কর্মস্থলে যখন আমি কাজ করব, আমার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমি কিন্তু ভালো কাজ কিন্তু করতে পারবো না এবং ভালো রেজাল্টও কিন্তু কাজের মাধ্যমে কিন্তু আমি তুলে ধরতে পারবো না। তাছাড়া সেটা হলো যে আমাদের যে ছাদগুলো যে খালি পড়ে থাকে, অনেক সময় দেখি বারান্দাটা খালি পড়ে থাকে, এইগুলোতে আমাদের কিন্তু গাছ লাগানোর যে অভ্যাস, সেই অভ্যাসগুলো কিন্তু তৈরি করার একটা বিষয় থাকে। টোটালটাই মেন্টাল হেলথের আমি বলবো। এবং সেই সাথে হলো আমার খাবারের যোগানের যেটা বলছে, হয়তো আমার বাসায় 5 কেজি খাবার লাগবে কিন্তু 5 কেজি আসবে না, কিন্তু আমার যদি 2টা কাঁচামরিচ আসে, একটা লেবু আসে, সেটা কিন্তু একটা আনন্দের বিষয় যে আমার নার্সিং এর কারণে আমার গাছে একটা ফসল উঠবে, এটা কিন্তু একটা ভাবনা, ভালো লাগা একটা কাজ করে। আর সেটা চেয়ে বড় কথা, ছাদ বাগানের আরেকটা বৈশিষ্ট্যের কথা আমি বললে, যেটা হলো আমাদের বাসায় যে বাচ্চাগুলো আছে, ধরেন আমাদের মতো বয়সী যারা, তারা কিন্তু আমরা হয়তো কিছু না কিছু গাছের নাম জানি, কোন গাছে কোন ফল হয় সেটা বুঝতে পারি, যারা আমরা গ্রামে যাই বা গ্রাম থেকে আমরা উঠে এসেছি। কিন্তু এখনকার শহরের বাচ্চারা কিন্তু সেটা কিন্তু সে জানছে না, সে কিন্তু ভ্যানে দেখছে বা সুপার শপে কিন্তু সে ফল দেখছে বা বিভিন্ন সবজি দেখছে। তো এটার কথা আমরা চিন্তা করেছি যে আমাদের ছাদ বাগানগুলো খালি না রেখে সেগুলোতে হলো যে আমরা গাছ লাগাতে পারি, বিভিন্ন ফলের, বিভিন্ন সবজির, সিজনাল যে সবজিগুলো হয় সেগুলো একদিকে হলো, বাচ্চাদের সাথেও একটা পরিচিত হলো গাছের, আর যারা আমাদের বয়স্ক নিজে সুস্থ থাকবে এবং ওই বিল্ডিংয়ে যারা থাকে বা ওই কমিউনিটিতে যারা থাকে
প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের কিন্তু একটা মানে সুন্দর একটা কানেকশন কিন্তু তবে এই পরিবর্তনটা কিন্তু সত্যি এখন দেখা যায়, কারণ সবাই ছাদে কিছু না কিছু গাছ লাগাচ্ছে বা ঘরের ছোট্ট একটা বারান্দা রয়েছে সেখানেই কিন্তু চেষ্টা করছে। তো আমাদের মেসেজটা ওইটা যে মেন্টাল হেলথের একটা পার্ট হিসেবেই হলো যে সেখানে আমার টিভিতে আমরা যা কিছু দেখছি, আমরা তো মানে আমার কথা হলো যে এক সময় হলো আমরা অনেক কিছু শিখেছি, কারণ এখন তো আমার হাতের মুঠে অনেক মানে বিশ্বের অনেক চ্যানেল আমার কাছে, কিন্তু আমি কিভাবে দেখছি বা কিভাবে নিচ্ছি সেই সাথে হলো আমার নিজের জন্য একটু সময় দরকার। আমি একটা হলো টিভির সামনে বসে থাকা আর আমি হলাম যে গাছের সাথে মাটির সাথে একটা সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু পার্থক্য আছে। তো সেই জায়গাতে আমরা ছাদ বাগান এবং বিশেষ করে স্কুলে আমরা কাজটা শুরু করেছি, যে স্কুলের বাচ্চারা তারা তাদের স্কুলে যে স্কুলে একটু জায়গা আছে, অল্প পরিত্যক্ত জায়গা, সেটাকে যেন আমরা একটু গুছিয়ে সেখানে গাছ লাগাই এবং বাচ্চারা যেন কৃষি সম্পর্কে এবং হলো কৃষক যে আমাদের একটা বড় শক্তি, সেই কৃষক কিভাবে ফসল উৎপাদন করে। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে দেখি, আমাদের মতো অনেককে দেখি যে আমরা খাবার অপচয় করি, কিন্তু এই অপচয় যেন না হয়। একটা ফসল উৎপাদন করতে কি পরিমাণ সময় ব্যয় হয়, কি পরিমাণ পরিশ্রমের মাধ্যমে একটা ফসল উৎপাদন হয়, যখন সে নিজ থেকে দেখবে তখন দেখা যাবে যে সে খাবারের প্রতি তার হলো যে অপচয় সেটা তাই সে করবে না এবং সহনশীল সে তখন হবে। জলবায়ুর কথা আমরা বলছি, আমাদের আচরণ, আমাদের ব্যবহারের কারণে কিন্তু আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারি। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছি, আমাদের যে এত হিট বাড়ছে কেন, এই যেটা গাছ কাটার কথা বলছেন, আমি আমাদের যত বেশি গাছ আমরা লাগাবো তত কিন্তু আমাদের হিট এবজর্ভ হবে এবং হলো যে আমাদের দূষণের, আমাদের দেখবেন এই শীতকাল চলে আসছে, এখন প্রচুর দেখবো যে আমরা বায়ু দূষণ হচ্ছে, ধুলা দূষণ হচ্ছে। এই জায়গাতেও কিন্তু আমরা আমাদের শিশুদেরকে শেখাই যে তোমরা গাছ লাগাবা, এবং গাছ কেন লাগাবা সেটা তোমার নিজের অক্সিজেনের একটা বিষয় আছে, সবুজের একটা বিষয় আছে, তুমি ফল চিনছো বা সবজিকে তুমি চিনছো এবং ওইখান থেকে তুমি তোমার খাবারের যে চাহিদাটা সেটা তুমি পূরণ করতে পারছো। এবং কিছু হার্বাল জিনিস আছে যেটা আমরা মেডিসিনের দিকে আমরা সবসময় বলি, আমাদের একটা বিশেষ কাজ যেটা হলো হেলথ প্রমোশন, মানে প্রিভেনশনের যে কথাটা, সেই কথাটাকে আমরা ফোকাস করছি। চিকিৎসা নয়, নিজেকে সুস্থ থাকা, সুস্থ রাখার যে বিষয়টা সেটাকে নিয়ে আমরা কথা বলছি। এই কাজগুলো বাস্তবায়ন করবার জন্য আসলে আপনারা একেবারে কি ধরনের কাজগুলো করছেন? মানে এগুলো কি সভা, সেমিনার, আমরা যারা যুক্ত তাদেরকে নিশ্চয়ই রিচ করছেন, ব্যাপারগুলো আসলে কোন ধরনের বা ইভেন্টগুলো আসলে কি? হ্যাঁ, ইভেন্টগুলো আমরা বিভিন্ন ডেমনস্ট্রেশন করি, আমাদের স্কুলের সাথে আমাদের কাজ আছে। যেহেতু আমরা বলছিলাম যে একটা স্টুডেন্ট থেকে, স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু মানুষের তাহলে আপনারা একটা নতুন প্রজন্মকে আসলে টার্গেট করে কাজগুলো করছি। এই কারণ হলো আগামী নেতৃত্ব দিবে কিন্তু আমাদের নতুন তরুণ প্রজন্ম, কারণ আমাদের এখন যত জনসংখ্যা তার ভিতরে 30-35% কিন্তু তরুণ। তাদেরকে সঠিক জায়গায় যদি আমরা যদি না সঠিক রাস্তা যদি না দেখাতে পারি, তাহলে দেখা যাবে যে একটা মানে সুন্দর বাংলাদেশ যখন হলো 54 বছর পার হয়েছে, আগামী 54 বছর বলে 100 বছর পার করবে যারা, তাদের কাছে সঠিক নেতৃত্বটা যেন যায় এবং সে যেন পরিবেশ, মানুষ এবং হলো জীববৈচিত্র্যের কথা যেন সে ভাবে। আমি যেটা বলছিলাম স্কুলে, যে স্কুল গার্ডেনিং এর কথা বলছিলাম, আমরা ওই জিনিসটা চাচ্ছিলাম যে আমাদের বাস করার যে জায়গা সেখানে কিন্তু পশু পাখি, কীট পতঙ্গ অনেক কিছু আছে, কুকুর বেড়াল, সকলের প্রতি যেন আমাদের সহনশীল একটা আচরণ হয়, সকলের পাশে দাঁড়ানোর যে একটা বিষয় আছে। যেমন একটা পাখি, একটা গাছ থাকলে কিন্তু একটা পাখি থাকবে, এটা কিন্তু একটা ভালো লাগা, পাখির একটা আশ্রয়স্থল দরকার। আবার সেই গাছটা যেন ফল গাছ হয় সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। আসলে মানে মূল কথা হচ্ছে আমরা যেন মানবিক মানুষ হলে আসলে আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ নিশ্চয়ই পাবো। আপনারা প্রায় 750টি সংগঠনের সঙ্গে কাজ করছেন, এই প্রসঙ্গে একটু শুনতে চাই। হ্যাঁ, এটা হলো আমাদের শক্তি। আজ আমরা যেই কাজ করছি, আমাদের এই পথ চলা 1998 থেকে আমরা যে আজ 2025-এ আছে, এটার বড় শক্তি হলো আমাদের নেটওয়ার্ক সংগঠন। সারা দেশে আমাদের এই সংগঠনগুলো আমাদেরকে বিভিন্ন শক্তি দিয়ে যাচ্ছে। যে কথা বলছিলাম যে আমাদের কোনো একটা ডিমান্ড, কোনো একটা, যেমন তামাক নিয়ন্ত্রণের কথা বলি বা পরিবেশের শব্দ দূষণ নিয়ন্ত্রণের কথা বলি, বা ধরেন আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নয়নের কথা বলি, ন্যায্য নগরের কথা বলি, তখন হলো যে আমার একার কথাতে হবে না, আমার আপনার একার, আমরা তিনজন এখানে আছি, তিনজনের কথাতে না, ভয়েসটা হতে হবে হাজার সমষ্টিগতভাবে আসতে হবে। তখন আমাদের সারা দেশ থেকে একইভাবে আমাদের এই ভয়েস রেজ হয়, যার কারণে হলো তামাক নিয়ন্ত্রণের কথা বলছি। তারপরে হলো আপনারা জেনে থাকবেন যে আমাদের রেল মন্ত্রণালয় হয়েছে,
এটা কিন্তু পৃথকীকরণের পেছনে কিন্তু আমাদের এই 750 সংগঠনের অবদান। একই সময়ে একই দিনে আমাদের সেই অবস্থান কর্মসূচি হয়েছে, প্রত্যেকটা রেল স্টেশনে দাঁড়িয়েছে, ডিমান্ড করেছে, রেল স্টেশনের বাইরেও অনেকে দাঁড়িয়েছে এবং সেটা জেলা প্রশাসকের কাছে আপনার স্মারকলিপি প্রদান করেছে। তারপরে সেটাকে হলো যে পৃথকীকরণ, কারণ হলো যে যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে ওটা হলো সড়কের দিকে আমাদের আসলে গুরুত্বটা বেশি থাকে। আমরা চাই নিরাপদ ও সাশ্রয়ী একটা বাহন, যেটা আমাদের অবহেলিত রেল ব্যবস্থা, তো সেখানে যেন আমাদের গুরুত্বটা পায়, তার জন্য যেন আলাদা একটা অবকাঠামো তৈরি হয় এবং সেইখানে ম্যানেজমেন্টটা যেন আলাদা হয়। বাজেট, সরকারের যে বাজেট থাকে সেই বাজেটে যেন সেই রেলের কথাকে বিবেচনায় রাখে, কারণ একটা বাহনে করে অনেক মানুষ একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে এবং শহরে যত বেশি গাড়ি থাকবে তত বেশি দূষণ হবে। আমরা এই দূষণ থেকে কিন্তু কখনোই পরিত্রাণ পাবো না। আমরা জানি যে শব্দ দূষণের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কিন্তু একটা স্থান দখল করে আছে। বায়ু দূষণও কিন্তু বাংলাদেশ করেছে, যেটা দিল্লিতে ছিল, আমরা শুধু দিল্লির গল্প শুনতাম, এখন সেই সাথে পাশাপাশি দেশে আমরা কিন্তু সেই র্যাঙ্কিংয়ে আছি। তো আমাদের আচরণগত পরিবর্তন লাগবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন লাগবে এবং পলিসি মেকাররা যারা আছেন তাদেরকে একটু এই জায়গাতে একটু দৃষ্টি দিতে হবে। ব্যক্তিগত গাড়ি কমিয়ে পাবলিক বাসের মান উন্নয়ন করা, হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করা এবং সাইকেলের জন্য লেন, কারণ সাইকেল চালাতে আমাদের বাচ্চারা কিন্তু হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গা কিন্তু তাদের কাছে নাই। যদি সে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়, স্কুল থেকে ফেরত আসে, ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, সেজন্য তার জন্য একটা সাইকেলের লেন তৈরি করে আমরা দেখি যে উন্নত দেশে আসলে সাইকেলের জন্য আলাদা করে একটা জায়গা থাকে, লেনই থাকে, ডেডিকেটেড একটা লেন তৈরি করে দেয়। বাংলাদেশে আসলে সমস্যাটা কোথায় এটা বাস্তবায়ন করতে? আপনারা সবাই আমরা জানি, কিন্তু যেখানে হচ্ছে যে আমি সমস্যার কথা ওইভাবে না বলে আমরা চাই সমাধানটা হোক, লেন তৈরি করা হোক, সেটা নিরাপদে যেন সাইকেল আরোহী যারা আছে তারা যেন সেটা দিয়ে তার কর্মস্থলে যেতে পারে, তার ইউনিভার্সিটি, তার নিত্য প্রয়োজনীয় যে কাজ আছে সেখানে যেতে পারে। এবং আমরা চাইলে একসাথে হলেই সবাই আমরা পারবো। এবং সেই সাথে আরেকটা যেটা বিষয় হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা আমরা বলছিলাম, আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গাটা কিন্তু আমাদের খুব কম এবং আমাদের সময়ও কিন্তু নাই। আমরা কিন্তু সবাই ব্যস্ত, ছুটছি, কিন্তু আমাদের একটা স্থির একটা চিন্তা লাগবে এবং আমরা যারা পারিবারিকভাবে সবাই মিলে থাকি, এখানেও আমাদের কিছু নার্সিং এর একটা বিষয় আছে, যে আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্কগুলোকে যত্নে রাখা, বয়স্ক যারা আছে তাদের সাথে ছোটদের সম্পর্ক, আমাদের সম্পর্কগুলো যেন যত্নে আমরা রাখতে পারি। কথা যেহেতু বললেন, আপনার ভবিষ্যতে বৃদ্ধাশ্রমের যে বয়োবৃদ্ধরা থাকেন তাদের নিয়ে আপনার কাজ করার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা সম্পর্কে ছোট্ট করে শুনি। হ্যাঁ, সেটা একটা স্বপ্ন, মানে ওই কাজ করতে করতে স্বপ্ন চলে আসে। সেটা হলো আমরা দেখি যে যেটা মেন্টাল হেলথের কথা বলছিলাম, মেন্টাল হেলথের ওই জায়গাতে দেখা যাচ্ছে যে বয়স্কদের কথা কেউ আমরা ভাবছি না। কারণ হলো একটা বয়সের পরে কিন্তু সেই বয়স্ক মানুষরা তার সান্নিধ্য আরেকজন বয়স্ক মানুষকে কিন্তু চাই, বা পরিবারের যারা থাকে তারা যেন একটু সময় দেয়, সে কিন্তু সেই আশাটা করে। কিন্তু আমাদের ব্যস্ততা, কর্মব্যস্ততার জীবনে আসলে হলো যে আমরা সেটা পেরে উঠি না। তারপরে হলো আমাদের উচ্চ শিক্ষার জন্য আমরা দেশের বাইরে, যে বাবা মায়ের সবারই স্বপ্ন থাকে যে আমার সন্তান ভালো পড়াশোনা করে দেশের বাইরে যাবে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু এই সন্তানটা কিন্তু আমরা ব্যাক করি না। কিন্তু আমাদের বাবা মার সাথে যে আমাদের একটা যে গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপটাকে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বড় একটা মানে এটা কষ্টের একটা জায়গা। কারণ আমি দেখি, বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন জনের কাছে কথা শুনি যে বাবা মা, আমি বললাম যে এই বাবা মা কিন্তু আমাদেরকে বড় করেছেন তাদের সকল স্বপ্ন বিসর্জন দিয়ে, কিন্তু এই বাবা মার শেষের যে স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলো কিন্তু আমরা পূরণ করতে পারি না। তো একটা শিশু আর একটা বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের সকলের যেন থাকে তার প্রতি একটা শ্রদ্ধাশীল আচরণ। আমি সকলের কাছে আমার এটা আহ্বান, যাদের বাবা মা আছেন তারা যেন এই জিনিসটাকে ফিল করেন। কারণ আমাদের এখন যে আমরা যে সময়টাকে আমরা আছি, আমরা বাবা মা হয়েছি, আমরা এটাকে ফিল করি যে বাবা মার কষ্টটা কিন্তু অনেক বড় কষ্ট। তো আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের এই জায়গাতে আমরা যদি কিছুটা সময় তাদের কাছে একটু সময়টা দিতে পারি এবং তার কিছু কথা থাকে, সেই কথাটা শোনার মতো মানসিকতা যেন আমাদের থাকে। আপনি যে জায়গাটায় কাজ করছেন নিঃসন্দেহে সেটি অনেক ভালো একটি জায়গা, সেটা আপনি আপনার জন্য না, আপনি সকলের জন্য ভেবে কাজ করছেন। নিশ্চয় আপনার পরিবারও ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার পরিবার ভালো আছে। আমি আরেকটা কথা বলছি, কাজের পরিবেশ যদি আপনার ভালো না হয়, আর সেখানে কিন্তু ভালো কাজের সম্ভাবনা কিন্তু কম থাকে। আমাদের যেটা আমাদের অফিসের যে এনভায়রনমেন্ট, সেটা হলো পারিবারিক একটা এনভায়রনমেন্ট।
আমাদের শিশুরা আমাদের অফিসে আসে, মা যখন ম্যাটারনিটি লিভে যায় তার জন্য সুযোগ আছে, এবং হলো সে যখন ফিরে আসে তার বাচ্চাটা তার সাথে আসে। আমরা সেই এনভায়রনমেন্ট রেখেছি, এবং বাচ্চাটা, এবং অনেক বাচ্চা আছে যে বাচ্চা স্কুলে যায়, বাবা মা দুজনেই কাজ করেন, বাবা বাচ্চাকে স্কুল থেকে ছুটির পরে বাসায় নিয়ে আমাদের অফিসে নিয়ে আসে, যাওয়ার পথে নিয়ে যায়, বা মা কাজ শেষ হয়েছে বাবার আগে মা নিয়ে যায় বাচ্চাটাকে। আমরা সেই ব্যবস্থাটা আমরা রেখেছি। আমরা এরকম ইতিবাচক গল্পগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করতে চাই, এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার প্রতিষ্ঠানকে, আপনাদের প্রতিষ্ঠানকে, আসলে আপনারা এইভাবে আমাদের সকলের জন্য কাজ করছেন। আমাদের পুরো রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে দুজনকেই, এবং রাঙা সকালকে ধন্যবাদ যে আমাদের প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছেন, এবং আমাকে বিশেষ করে আমার সংগঠন থেকে। আমি আরও অনেক কথা বলার ছিল, তো তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা সবাই সুন্দর বাংলাদেশের জন্য কাজ করবো। আমার প্রতিষ্ঠানের নাম ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ, বাট এটা শুধু আমাদের না, এটা আপনি যারা আমাদের সারা বাংলাদেশের মানুষ যারা আছে, যারা যে প্রান্তে আছে, যারা মানুষের জন্য কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই, যারা যেন সম্মিলিতভাবে আমরা যেন কাজটা করে দিতে পারি, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু ভালো কাজ রেখে যেতে চাই। আপনার না বলা কথাগুলো আবার অন্য কোনো এক আয়োজনে শুনে নেব। ভালো থাকবেন।